এটি হলো প্রাগৈতিহাসিক কর্নার। এখানে জীবন্ত ডাইনোসরের অনুরূপ প্রতিকৃতির মাধ্যমে আজ থেকে প্রায় 24 থেকে 25 কোটি বছর আগের ডাইনোসরের যুগকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা বাচ্চাদের ডেফিনেটলি ভালো লাগার মতন। এবার প্রবেশ করছি লাইফ সায়েন্স গ্যালারিতে। এখানে রাখা এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আপনারা খুব কাছ থেকে মানব দেহ তথা প্রাণী দেহের বিভিন্ন সেল বা কোষকে পর্যবেক্ষণও করতে পারবেন। আর এই হলো ভুলভুলাইয়া। ঘরের ভেতরে ঘর, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, তার সঙ্গে নীল আলো। এখানে ঢোকার রাস্তাটা তো রয়েছে, তবে এখান থেকে বেরোনোটা কিন্তু খুবই চাপের। হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে আমার মনে হয় কয়েকটা কথা বলে রাখা দরকার। এই ভিডিওটাতে আজকে আপনারা যে ফুটেজগুলো দেখতে পাবেন, এগুলো কিন্তু আমার রিসেন্টলি তোলা ফুটেজ নয়। এটা মোটামুটি 3 থেকে 4 মাস আগের তোলা ফুটেজ। কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা এডিট করতে বসতে পারিনি, আর তাই জন্যই এই ভিডিওটা আসতে বা আপলোড করতে এতটা লেট হলো। আর সেই কারণের জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও তো পরিবার নিয়ে বাস করেন, তো এই ধরনের অসুবিধাগুলো আসতে থাকে, এগুলো আপনারা নিশ্চয়ই বুঝবেন আর আমাকে তার জন্য মার্জনাও করবেন। এবারে আসা যাক ভিডিও প্রসঙ্গে। দীঘা ভ্রমণপিপাসু মানুষের জন্য যে কতটা আগ্রহের এবং কতটা পছন্দের জায়গা, সে বিষয়ে কিন্তু আজকে কোনো সন্দেহ নেই। তার কারণ দীঘার সমুদ্র এতটাই সুন্দর, এবং দীঘার সমুদ্র ছাড়াও এখানে আদার্স যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোও কিন্তু দীঘার সমুদ্রের মতনই সুন্দর। তো আজকের এই ভিডিওতে আমরা এরকমই একটা সাইট সিন বা দীঘার একটা আকর্ষণীয় কেন্দ্রকে এক্সপ্লোর করব এই ভিডিওটার মাধ্যমে। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র বা দীঘা সায়েন্স সেন্টার, এবং এই দীঘা বিজ্ঞান কেন্দ্রের যাবতীয় খুঁটিনাটি তথ্য সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দীঘা স্টেশন থেকে বেরিয়েই যে মেন রোডটা রয়েছে, সেখান থেকে আপনারা একটা অটো বা টোটো ধরে, বা আপনারা ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানেই উঠুন না কেন, সেখান থেকেও একটি অটো বা টোটো ধরে খুব কম সময়ের মধ্যেই চলে আসতে পারেন এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 1997 সালের 31শে অগস্ট এই সায়েন্স মিউজিয়ামটির উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামটি সপ্তাহে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। এখানকার টিকিট মূল্য জন পিছু 30 টাকা, এবং 3.4 ফিট উচ্চতা পর্যন্ত শিশু দর্শকদের কোনো প্রবেশ মূল্য লাগে না। সেক্ষেত্রে গেটে আপনাদের আগে বাচ্চার উচ্চতা মাপিয়ে নিতে হবে, তারও ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে ঢোকার মুখে একটি চার্ট আপনাদের চোখে পড়বে, যেখানে এখানে অনুষ্ঠিত বিভিন্ন সায়েন্স শোগুলোর টিকিট মূল্য দেওয়া রয়েছে। এছাড়া কোন কোন ক্ষেত্রে এখানকার প্রবেশ মূল্য 30 টাকার থেকে কম লাগবে সেগুলো দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটা একটু পজ করেও দেখে নিতে পারেন। চলুন এবার প্রবেশ করা যাক ভিতরে, দেখে নেওয়া যাক ঠিক কি কি রয়েছে এখানে। মজার ছলে বিজ্ঞান শেখার একটি অন্যতম প্রতিষ্ঠান হলো এই দীঘা বিজ্ঞান কেন্দ্র। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই সায়েন্স মিউজিয়ামটি। ঢুকেই সর্বপ্রথম এই ম্যাপটি একটু দাঁড়িয়ে ভালো করে বুঝে নেবেন, যাতে আপনারা এই সায়েন্স মিউজিয়ামের এক একটা জায়গা খুব ভালো করে ঘুরে দেখতে পারেন। থিওরিটিক্যাল ভাবে বিজ্ঞান বোঝার চেয়ে হাতে কলমে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে প্র্যাকটিক্যালি বোঝা অনেক বেশি মজাদার। তাই এখানে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, জীবনবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়কে পাঠ্যক্রমের থিওরি থেকে সরিয়ে এনে যাতে শিক্ষার্থীরা হাতে কলমে বুঝতে পারেন, তার জন্য রয়েছে বিভিন্ন রকম প্রয়োগমূলক ব্যবস্থা, যাতে এই বিজ্ঞান বিষয়টি আরো আগ্রহের হয়ে ওঠে। আমরা যেদিন গিয়েছিলাম, এখানে একটি সুভেনিয়ার সায়েন্স শপও চোখে পড়লো। জানি না এটা সারা বছর থাকে কিনা। এবার ভেতরের গ্যালারিটা দেখানোর আগে আপনাদের বাইরের বিজ্ঞান পার্কটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, তার কারণ এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। বাইরে প্রথমেই চোখে পড়বে এই ম্যাজিক কলটি। সত্যি ম্যাজিক। এই কল থেকে কিন্তু অনর্গল জল পড়ে যাচ্ছে, কিন্তু সেই জলের উৎস কোথায় তা কিন্তু খুঁজে পাবেন না। আচ্ছা, আরেকটা কথাও বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমাদের দীঘা সিরিজের লাস্ট ভিডিও। এখনো যদি আপনারা আমাদের চ্যানেলের দীঘার ভিডিও না দেখে থাকেন, তাহলে অনুরোধ করব এই ভিডিওটা শেষে একবার গিয়ে দীঘার ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের চ্যানেলের দীঘা ব্লগ এতদিনে কিন্তু মোটামুটি 10,000 মানুষ দেখে নিয়েছেন, এবং অনেকে প্রচুর প্রচুর ভালোবাসাও দিয়েছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দীঘা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। দীঘা ব্লগের লিঙ্ক আমি ওপরে আই বাটনেও দিয়ে দিলাম। চলুন আবার ফেরত আসা যাক মূল ভিডিওতে। এখন আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে আর্কিমিডিসের স্ক্রু। এইখানে যে হাতলটা আপনারা দেখছেন, এটা ঘোরালে নিচে জল এই ড্রামটিতে পাক খেয়ে উপর দিকে উঠে আসে। জলকে একটি নির্দিষ্ট উচ্চতায় উপরে তোলার এই পদ্ধতিটি আবিষ্কার করেন সুবিখ্যাত গ্রিক বৈজ্ঞানিক আর্কিমিডিস। এখন যেটা দেখছেন, এটা কিন্তু বেশ আশ্চর্যের। এখানে রেপ্লিকার মাধ্যমে দেখুন দেখানো হচ্ছে একজন ব্যাটসম্যান এবং একজন উইকেট কিপার একই ডাইরেকশনে তাদের দেহখণ্ডগুলো রাখা রয়েছে, কিন্তু এই চোখ আঁকা জায়গা দিয়ে যখন আপনারা দেখবেন, তখন এই আলাদা আলাদা দেহখণ্ডগুলোকে আর আলাদা
আলাদা দেখবেন না, দুটো কমপ্লিট বডি স্ট্রাকচার দেখতে পাবেন। এখন যেটা দেখছেন এটা হলো এনার্জি ড্রাম। এই প্রদর্শনীটিতে নিউটনের থার্ড ল কিভাবে কাজ করে সেটা দেখানো হয়েছে। এই ড্রামটির ওপর উঠে গিয়ে হাতলটাকে শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে হাঁটা শুরু করলে ড্রামটি আপনার হাঁটার বিপরীতে ঘুরতে থাকবে এবং এর থেকে একরকমের এনার্জি তৈরি হবে। এটি হলো প্রাগৈতিহাসিক কর্নার। এখানে জীবন্ত ডাইনোসরের অনুরূপ প্রতিকৃতির মাধ্যমে আজ থেকে প্রায় 24 থেকে 25 কোটি বছর আগের ডাইনোসরের যুগকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা বাচ্চাদের ডেফিনেটলি ভালো লাগার মতনই। আর একটা কথা বলতে চাইবো, আমি এই ভিডিওতে এখন এখানকার বিশেষ কিছু অ্যাক্টিভিটিসই তুলে ধরছি। এখানকার সমস্ত অ্যাক্টিভিটিস দেখাতে গেলে এই ভিডিওটা লেন্থে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আপনারা এখানে আসলে এই ভিডিওর বাইরেও আরো কিছু অ্যাক্টিভিটিস দেখতে পেতেও পারেন। এখন আপনারা দেখছেন কপিকল ব্যবস্থার যান্ত্রিক সুবিধার একটি উদাহরণ। এই পাটাতনের উপর দাঁড়িয়ে কপিকলে লাগানো দড়িটি টেনে আপনারা নিজেদের খুব সহজেই মাটির থেকে উপর দিকে তুলে আনতে পারছেন। এক্ষেত্রে কপিকল দ্বারা পাওয়া বল এবং আপনার প্রযুক্ত বল, এই দুইয়ের সমানুপাতকেই বলা হচ্ছে কপিকল ব্যবস্থার যান্ত্রিক সুবিধা। এখন যেটি দেখছেন এটিকে পেন্ডুলাস প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে। এখানে দোলকের সূত্র বোঝানো হয়েছে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হ্যান্ডেল দুটি নিজের দিকে টানলে লক্ষ্য করবেন প্ল্যাটফর্মটি দোলকের মতন সামনে পিছনে দুলতে শুরু করেছে। কিভাবে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হ্যান্ডেলটি নিজের দিকে টানলে প্ল্যাটফর্মে দোলন তৈরি হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাশেই লেখা রয়েছে। আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন, তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন। এটি হলো ওয়ার্ম হুইল। পাশে লেখা নিয়মাবলী পড়ে আপনারা যদি এই অ্যাক্টিভিটিটা ট্রাই করেন তাহলে টর্ক পাওয়ারের একটা ভালোই আইডিয়া পাবেন। এখন যেটা দেখছেন এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে যে হাতলটি রয়েছে এটি যদি ধীরে ধীরে ঘোরানো হয় তাহলে বোর্ডের একদিকে একটি পাখির ছবি এবং অপরদিকে একটি খাঁচার ছবি দেখা যাবে। আর এই হাতলটিকেই যদি জোরে জোরে ঘোরানো হয় তাহলে এই দুটি ছবির পরিবর্তে একটি ছবি দেখা যাবে, সেটি হলো খাঁচার ভিতরে পাখি। এর কারণ হলো আমাদের চোখের পর্দায় কোনো একটি ছবি 1 সেকেন্ডের 16 1তম সময় ধরে স্থায়ী হয়, আর এই সময়ের মধ্যে যদি অন্য কোনো প্রতিচ্ছবি আমাদের চোখের পর্দায় এসে পড়ে তাহলে দুটি ছবির সমন্বয়ে একটি ছবি মস্তিষ্কে অনুভূত হয়, আর এই কায়দাতেই চলচ্চিত্র প্রদর্শনীয় হয়। এবার কৌণিক ভরবেগের একটি উদাহরণ দেখে নেওয়া যাক, যার মাধ্যমে একটি চলন্ত বাইসাইকেলকেও খুব সহজে ব্যালেন্স করা যায়। চাকাটির হাতলটিকে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে জোরে কিছুক্ষণ ঘুরিয়ে ছেড়ে দিলে দেখা যাবে চাকাটি হেলছে না, সোজাভাবে ঘুরছে। এটি হলো কৌণিক ভরবেগ। এখন আপনারা যেটা দেখছেন এটাকে হুইসপারিং গার্ডেন বা ফিসফিসানির মাঠ বলা হচ্ছে। এই অধিবৃত্তের এক প্রান্তে কেউ কোনো কথা বললে অপর প্রান্তে এই আংটাটিতে কান রেখে খুব সহজেই তা শোনা যাবে। কিভাবে এটি সম্ভব হচ্ছে তা পাশে খুব সুন্দরভাবে লিখে বুঝিয়ে দেওয়া রয়েছে। আরেকটা কথাও আপনাদেরকে বলতে চাইবো, এই জায়গাটা এতটাই বড় এবং এত কিছু রয়েছে এখানে দেখার মতন যে আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন তাহলে হাতে মিনিমাম 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, না হলে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন না। এখন আপনারা যেটা দেখছেন এটাকে বলা হয় স্প্রিং এর দৃষ্টিভোম। এই হাতলটিকে ঘুরিয়ে সামনে স্প্রিংগুলো লক্ষ্য করলে দেখবেন কিছু স্প্রিং যেন মনে হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছে এবং কিছু স্প্রিং নিচের দিকে নেমে আসছে। এরকম দৃষ্টিভোম হওয়ার পিছনেও কিন্তু রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই ছিল মোটামুটি দীঘা বিজ্ঞান কেন্দ্রের বাইরের অংশটা। এবারে চলুন একটু আপনাদের ভেতরের যে গ্যালারিগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখাই। বাইরে এতক্ষণ যা যা দেখলেন তার থেকে কিন্তু অনেক কিছু বেশি রয়েছে এই ভেতরে। ঢুকেই চোখ গেল অদ্ভুত এই গাছটির দিকে। এই গাছের সামনে দাঁড়িয়ে হাততালি দিলে সেই হাততালির আওয়াজকে সেন্স করে গাছের গায়ে লাগানো লাইটগুলো ক্রমশ ওপর দিকে জ্বলতে থাকবে। এই জন্য এই গাছটিকে বলা হচ্ছে ক্ল্যাপ ট্রি। এরপর এই ছেলেটাকে দেখে আমি কিঞ্চিত অবাকই হয়েছিলাম। বুঝতে পারছিলাম না যে ছেলেটা একা একাই হাত পা ছুটছে কেন। কিছুক্ষণ বুঝতে সময় লাগলো ঠিকই, তারপরে বুঝতে পারলাম ও বাবা, এটা তো ভার্চুয়াল গেম সেকশন। এই মনিটরের সামনে দাঁড়িয়ে আপনি নিজের সাথে নিজেই ভার্চুয়ালি গেম খেলতে পারবেন। বুঝতে পারছেন সায়েন্স কোথায় গেছে। এখন যেটা আপনারা দেখছেন এটা হলো 3D অ্যানাগ্লিফ। এই যে সামনে বড় মনিটরে আপনারা যে ফটোটা এখন দেখতে পাচ্ছেন, ঠিক তার সামনে রাখা স্ক্রিনের ভেতর দিয়ে দেখলে এই ফটোটারই একটা 3D এফেক্ট আপনারা বুঝতে পারবেন। এটি হলো প্লাজমা গ্লোব। নিচে কাঁচের গোলকটি হাত দিয়ে স্পর্শ করলে আপনারা লক্ষ্য করবেন ভেতরে কিছু রঙিন আলো স্ফুলিঙ্গ হাতের কাছে এসে জড়ো হচ্ছে। এর পিছনেও রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ, যা পাশে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটাও পজ করে দেখে নিতে পারেন। এখন যেটা দেখছেন সেটা হলো অ্যাক্রোবেটিক স্টিক। লক্ষ্য করুন কিভাবে এই হেলানো দণ্ডটি উলম্ব অক্ষের চারপাশে ঘোরার সময় একটি বাঁকা খাঁজের মধ্যে দিয়েও বেরিয়ে যায়। এই সূত্রটিও এর নিচেই লেখা রয়েছে। এটি হলো ম্যাজিক মিরর রুম। এখানে ফ্রেমে লাগানো পোস্টারের সামনে আপনি দাঁড়ালেই পোস্টারটি গায়ে
গায়েব হয়ে গিয়ে আপনি আপনার নিজেরই প্রতিবিম্ব দেখতে পাবেন। এর কারণ হলো পোস্টারের সামনে যে কাঁচটি রয়েছে তা আসলে অর্ধ প্রতিফলক আয়না এবং এর ভেতরে একটি সেন্সার রয়েছে। আপনি গিয়ে দাঁড়ালেই আপনার দাঁড়ানোর উপস্থিতি অনুভব করে সেন্সার পোস্টারের পিছনের লাইটটি নিভিয়ে দেয়। তখন পোস্টারের সামনের কাঁচটি আয়নার মতন কাজ করে আর তখন সামনে আপনি আপনারই প্রতিবিম্ব দেখতে পান। এটি হলো একটি ফ্লোটিং বল। চ্যালেঞ্জটি হলো এই বলটিকে আপনাদের একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে হাওয়ায় ভাসিয়ে রাখতে হবে। আপনারা যদি দীঘায় আসেন অবশ্যই চেষ্টা করবেন এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে একবার ঘুরে যাওয়ার এবং সঙ্গে বাচ্চাদেরকেও চাইলে আনতে পারেন। মাত্র 30 টাকার টিকিটে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে, এটুকু নিঃসন্দেহে বলা যায়। এটা হলো ডেক্সটেরিটি টেস্ট। এই গোল লোহাটিকে আঁকামাকা তারের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। একবার যদি ঠেকে যায় তাহলেই কিন্তু আউট। এটা হলো 3D অ্যানামরফোসিস। এখানে যে জিনিসটা রাখা রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে আপনাদের পিছনে কাঁচের চোঙাটা দেখতে হবে যেখানে এই প্রতিবিম্বটা পড়েছে। এটা হলো মানুষের হাতের 5টা আঙুল। সেরকমই এখন যেটা দেখছেন এটা হলো একটা ব্যাঙ। সত্যি কি আশ্চর্য, তাই না? এবার প্রবেশ করছি লাইফ সায়েন্স গ্যালারিতে। এখানে হিউম্যান ইভলিউশন মানে মানব বিবর্তন থেকে শুরু করে ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ মানে জীবনের মৌলিক এককগুলোকে খুব সুন্দরভাবে রেপ্লিকার আকারে বোঝানো হয়েছে। জীবন বিজ্ঞান এই বিষয়টায় যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই জায়গাটা কিন্তু আপনার খুবই ভালো লাগবে। এখানে রাখা এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আপনারা খুব কাছ থেকে মানব দেহ তথা প্রাণী দেহের বিভিন্ন সেল বা কোষকে পর্যবেক্ষণও করতে পারবেন। এরপরে আপনারা একটু নিজেদের ব্রেনস্টর্মিং টেস্টও করিয়ে নিতে পারেন এই মেশিনে সিস্টেম জেনারেটেড প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। ঠিক উত্তর দিতে পারলে কিন্তু স্কোরও পাবেন। এটা হলো টকিং ডারউইন রুম। এখানে 19 শতকের বিখ্যাত ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইন এবং তার বিভিন্ন অধ্যয়নগুলো সম্বন্ধে অডিও টেপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন যে জায়গাটা দেখছেন এখানে মানব বিবর্তনকে বিভিন্ন রেপ্লিকার মাধ্যমে বোঝানো হয়েছে। এই জায়গাটিতে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরা হয়েছে। আমাদের দেহে ঠিক কোন জায়গায় এই অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, ঠিক কিভাবে কাজ করে এবং কতটা প্রয়োজনীয় আমাদের দেহের জন্য, এগুলো সব আপনারা এখানে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। সত্যি দীঘা বিজ্ঞান কেন্দ্রকে কুর্নিশ জানাতে হয় এই শিক্ষামূলক বিষয়গুলোকে এত সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য। এবার দেখে নেওয়া যাক আন্ডার ওয়াটার লাইফ সেকশনটা। এখানে বিভিন্ন জলজ প্রাণীদের জীবনকে তুলে ধরা হয়েছে। শুরু করব অ্যাকোরিয়াম থেকে। এখন যেটা দেখছেন এটা হলো অস্কার মাছ, যা পিকক আই নামেও পরিচিত। এটা হলো সেভেরাম মাছ। এটি ব্র্যান্ডেড সিগলিড নামেও পরিচিত এবং অন্যান্য সিগলিডের মতোই এরও রং পরিবর্তন করারও প্রবণতা রয়েছে। এবার দেখে নিন আলবিনো শার্ক। এই জাতীয় মাছের আলবিনো বংশ হলো যাযাবর প্রজাতির এবং এরা সর্বভুক মাছ ও মূলত গাছপালা থেকেই জীবন ধারণ করে থাকে। এগুলো হলো মোনো অ্যাঞ্জেল মাছ। মূলত এরা লবণাত্মক জলে বাস করে, কিন্তু ডিম পাড়ার সময় এরা নদীর জলে চলে আসে, তাই এরা এই দুই ধরনের জলেই বাস করতে অভ্যস্ত। এগুলি হলো টেট্রা। এদের বেশিরভাগ প্রজাতির গায়ের রং অসাধারণ হয়ে থাকে এবং গায়ে কিছু নির্দিষ্ট চিহ্নও থাকে। আর কিছু কিছু টেট্রার ক্ষেত্রে আকর্ষণীয় আকৃতির পাখনাও লক্ষ্য করা যায়। এই পাখনার মাধ্যমেও এদেরকে শনাক্ত করা যায়। এখন যেগুলো দেখছেন এগুলো হলো গৌরামী মাছ। সত্যি এখানে কত ধরনেরই না বিচিত্র মাছ দেখতে পেলাম। এই অ্যাকোরিয়ামের পাশেই একটি ঘর রয়েছে যেখানে এরকম একটি ভার্চুয়াল স্ক্রিন দেখতে পাবেন। এই স্ক্রিনের সামনে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে আপনি নিজেকেই সেই স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। এবারে প্রাণী ও উদ্ভিদ জগতের কিছু প্রবাসী প্রাণী ও উদ্ভিদের সাথে পরিচয় করে নেব। তাহলে শুরুটা করা যাক প্রবাসী প্রাণীদের থেকে। এখন যে প্রাণীটা দেখছেন আপনারা এটা হলো প্রন। অল্প বিস্তর আমরা প্রত্যেকেই কিন্তু এই নামটার সাথে পরিচিত। আর এখন যাকে দেখছেন ইনি হলেন র্যাট। এনাকে আর নতুন করে কি পরিচয় করাবো, আমাদের সমাজে বেশ বিখ্যাত কিন্তু উনি। এখন যেটা দেখছেন এটা হলো টেনিয়া। প্রত্যেকটা প্রাণীর ডিটেলস কিন্তু তার পাশেই লেখা রয়েছে। আপনারা যদি আরেকটু ডিটেলে এই প্রাণীগুলোর সম্বন্ধে জানতে চান তাহলে এই ভিডিওটাও পজ করে দেখে নিতে পারেন। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে বাধ্য হচ্ছি, তার কারণ এই ভিডিওটা অলরেডি লেন্থে অনেকটাই বড় হয়ে গেছে এবং রিফ্লেকশন গ্যালারিটা এখনো আপনাদের দেখানো বাকি। ওই জায়গাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, যা আমি এই ভিডিওর পরবর্তী অংশেই দেখাবো। প্রবাসী প্রাণীদের পর এবার দেখে নেব কিছু প্রবাসী উদ্ভিদদের। সঙ্গে আরেকটা কথাও আপনাদের জানিয়ে রাখি, এই দীঘা বিজ্ঞান কেন্দ্রের ভেতরেই কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার জন্য খুব ভালো একটা ক্যান্টিন, যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চও সেরেছিলাম। এই ভিডিওর পরবর্তী অংশে সেই ক্যান্টিনটারও কিছু সংক্ষিপ্ত অংশ থাকবে, তাই অনুরোধ করব আপনারা এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। এগুলো ছাড়াও এখানে আপনাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের কোরাল ও প্রবাল, যেগুলো নিঃসন্দেহে আপনাদের নজর কাড়বে।
এবার এই দীঘা বিজ্ঞান কেন্দ্রের আরো একটি আকর্ষণীয় জায়গা এই রিফ্লেকশনস গ্যালারিটাও একটু দেখে নেওয়া যাক। এখানে ঢুকেই প্রথমেই চোখ গেল ফান মিরার্সের দিকে। এই আয়নার সামনে আপনারা দাঁড়িয়ে গেলে আপনাদের বেশ মজাদার প্রতিবিম্ব সামনের এই আয়নায় প্রতিফলিত হবে। এখন যেটা দেখছেন এটা হলো কার্ভিং টানেল। এই কাঁচের ভেতরের টানেলটিকে যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে মনে হবে এই টানেলটি যেন ঘুরছে, কিন্তু আদৌ তা নয়, পুরোটাই হলো রিফ্লেকশনের খেলা। আর এই হলো ভুলভুলাইয়া। ঘরের ভেতরে ঘর, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, তার সঙ্গে নীল আলো। এখানে ঢোকার রাস্তাটা তো রয়েছে, তবে এখান থেকে বেরোনোটা কিন্তু খুবই চাপের। কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ঘেঁটে দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা একদমই আদর্শ। এবার আরেকটি আশ্চর্যের রিফ্লেকশন দেখে নিন। এখন আপনারা যেটা দেখছেন এটা হলো ইনফিনিট ওয়েল বা অসীম কুয়ো। কাঁচের উপর দিয়ে এই কুয়োটা দেখলে মনে হবে যেন এই কুয়োটা কতই না গভীর, কিন্তু আদতেও তা নয়। ওই যে বললাম, পুরোটাই রিফ্লেকশনের খেলা। এবার দেখে নিন এন্ডলেস ট্রেন। কাঁচের ভেতরে রাখা এই ট্রেনটির কোনো শেষ খুঁজে পাবেন না। এই কারণের জন্যই একে বলা হচ্ছে এন্ডলেস ট্রেন, যার কোনো শেষ নেই। এটা হলো ইলিউসিভ মাস্ক। লক্ষ্য করুন এই মুখোশটার ভিতর এবং বাইরের দুদিকই কিন্তু সোজা দেখা যাচ্ছে, এর কোনো উল্টো দিক নেই। এই ইলিউশন তৈরি করার জন্যই এটিকে ইলিউসিভ মাস্ক বলা হচ্ছে। এই জায়গাটাকে বলা হচ্ছে হেড অন এ প্ল্যাটার। এই ঘরটাতে আপনি যে মুহূর্তে ঢুকে যাবেন সেই আগেকার রূপকথার গল্পের মতন আপনার দেহটা অদৃশ্য হয়ে গিয়ে পড়ে থাকবে শুধু আপনার মাথাটা একটি প্লেটের ওপরে, তাও আবার কিছু খাবার দাবারের সাথে। আর এই হলো টেস্টি ক্যান্টিন, যে খাবার হোটেলটার কথা আপনাদের আগেই বলছিলাম। দীঘা বিজ্ঞান কেন্দ্রের ভেতরেই পেয়ে যাবেন এটি। এতক্ষণ ধরে এই দীঘা বিজ্ঞান কেন্দ্র ঘুরে দেখার পরে খিদে পাওয়াটা তো খুবই স্বাভাবিক। আর যদি দুপুরবেলার লাঞ্চ না করা থাকে তাহলে এই টেস্টি ক্যান্টিনের খাবার দাবারও ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমরাও আমাদের দুপুরের লাঞ্চ এখান থেকেই সেরেছিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের দাম বেশি মনে হলো না, আর খাবার দাবারের টেস্টও যথেষ্ট ভালো। আর এই হলো এখানকার মেনু কার্ড। আর এদের থেকে জানতে পারলাম দীঘার বেশ কিছু সরকারি দপ্তরেও এদের ব্রাঞ্চ রয়েছে। যেহেতু মাছ আমার অত্যন্ত প্রিয়, তাই আমি অর্ডার দিয়েছিলাম ভোলা মাছের থালি, যেখানে ছিল ভাত, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, একটা তরকারি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর সঙ্গে এই বড় সাইজের ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। আর খেয়েই বোঝা যাচ্ছিল মাছটা ছিল একদম টাটকা। আর এই থালিটার দাম পড়েছিল 150 টাকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই দীঘা বিজ্ঞান কেন্দ্রের যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে তাহলে যেটা বলে থাকি, কমেন্ট সেকশন তো খোলাই রইল। আপনারা আপনাদের মতামত কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন হলে একটু চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে করেন তাহলে ভিডিওটা শেয়ারও করতে পারেন, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। তাহলে বিদায় নিচ্ছি আজকে। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।